আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা, প্লাস্টিক সার্জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে, ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে এক্সামিনেশন অফ আলসার। এক্সামিনেশন অফ আলসার এই টপিকটা আসলে সব রকমের স্টুডেন্টদের জন্য, সব লেভেলের এক্সামিনেশনের জন্য একটা ইম্পর্টেন্ট শর্ট কেস ফর অল কাইন্ড অফ এক্সামিনেশনস অফ সার্জারি। আমি স্পেশালি আমার ক্লাসটা ডেডিকেটেড ফর দ্য এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট লেভেলে, কিন্তু আই হোপ এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের যারা এমডিএমএস এর এমএস এর সেকেন্ড পার্টে পরীক্ষা দেবেন, স্পেশালি ইভেন থার্ড পার্টেও বা এফসিপিএস এর পরীক্ষাগুলো দেবেন, সেগুলোর ক্ষেত্রেও হেল্পফুল হবে এবং আদার ডিসিপ্লিনের জন্য, আদার লেভেল অফ এক্সামিনেশনস এর জন্য। জেনারেল এক্সামিনেশন অফ আলসার এমন একটা জিনিস, শর্ট কেস, এটাতে আমাদেরকে এটা আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাজ এ সার্জন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট যার কিনা অলরেডি একটা বডিতে আলসার আছে। আলসারের সাথে সার্জারির অন্য যে কোনো ধরনের ডিজিজগুলোর মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। সেখানে কারণ এটা হচ্ছে যে আপনার রুগী কিন্তু অলরেডি দেখতে পাচ্ছে তার শরীরের উনটা বা ক্ষতটা, ফলে তার প্রতি যে এমপ্যাথিটা, আপনার সিম্প্যাথি এবং এমপ্যাথিটা প্রকাশ পাওয়াটা খুব জরুরি। কারণ অন্য জায়গায় পেশেন্টের একটা পেইন থাকে যেটা কিনা মাস্ক থাকে, বা এখানে যদি পেশেন্টের অন্য কোনো ডিজিজও থাকে তাহলেও কিন্তু সেটা কি থাকে, মাস্ক থাকে, সেটা রুগী দেখতে পায় না। কিন্তু আলসারে কিন্তু আমাদের পেশেন্ট কি করতে পারে, সরাসরি উনটা দেখতে পায় বা আলসারটা দেখতে পায়। এজন্য আলসার এক্সামিনেশনের সময় আপনার এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ডেলিকেসি অফ হ্যান্ডেলিং দ্য পেশেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দিয়েই শুরু করলাম। এখন যেটা আমি সবসময় যে কটা এক্সামিনেশন অ্যাজ এ স্টুডেন্ট বা এক্সামিনি ফেস করেছি, এবং অ্যাজ এ এক্সামিনার যখনই আমি যেসব এক্সামিনেশন ফেস করেছি, তাতে আমি সবসময় খেয়াল করেছি সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স এ লট। হ্যাঁ, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, সেজন্য সব শর্ট কেসেই যতই টাইম লিমিট থাকুক, আমি মনে করি এটা একটা খুবই ভাইটাল পার্ট ক্যারি করে, যে ইয়োর প্রেজেন্টেশন অ্যাজ অ্যান এক্সামিনি। সেখানে ওই মানে আবার সেই পুরোনো কথাগুলো আবার রিপিট করতে চাই, যে এখানে আপনি ওয়েল ইকুইপ থাকবেন, অবশ্যই আপনার হাতে একটা ঘড়ি থাকবে, অবশ্যই আপনি যদি ফিমেল হন তাহলে আপনার হেয়ার গুলো ওয়েল অ্যারেঞ্জড থাকবে। হেয়ার ডাই, ট্রাই টু অ্যাভয়েড হেয়ার ডাই বিফোর, মানে আপনার ২-৩ মাস আগে, পরীক্ষার ২-৩ মাস আগে ডাই হেয়ার এগুলো কিন্তু বেশি টিচাররা এনকারেজ করেন না। এক্সেসরিজ, বিভিন্ন ধরনের আপনার আংটি, হাতে ব্যাঙ্গেলস, ইয়াররিংস, বা যদি কেউ হিজাব পরে টু মাচ ডেকোরেটিভ পিনস, এগুলো আপনারা প্রেফারেবলি পরীক্ষার সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ছেলেদের ক্ষেত্রে একটা গুড হেয়ার কাট, বিয়ার্ড হলে এগুলো ট্রিম থাকা, হাতে ঘড়ি থাকা, ফুল স্লিভ শার্ট বা একটা প্যান্ট, অ্যাভয়েডিং জিন্স এবং শুজ। এই জিনিসগুলো আমি সবসময় বলি, আমি জানি না এটা আপনারা পছন্দ করেন কিনা, কিন্তু আমি মনে করি ওয়েল ড্রেসড, আপনার ড্রেস, আপনার এক্সপ্রেশনটা অলরেডি আপনার একটা ইমেজ টিচারকে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সমিট করে। তো সেটা খুব জরুরি পরীক্ষার সময়। তো আচ্ছা, হয়ে গেল এগুলো। হ্যাঁ, আর নেইলসটা খুব ইম্পর্টেন্ট, যে নেইলসটা আপনার ওয়েল অ্যারেঞ্জ থাকবে। আচ্ছা, এর পরে যে কথাটা হয়ে গেল এগুলোর পরে আমাদের যেটাতে যেতে হবে সেটা হচ্ছে ইকুইপমেন্ট। একটা আলসার এক্সামিনেশনের ক্ষেত্রে আমার অবশ্যই গ্লাভস লাগবে। গ্লাভসের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গ্লাভসের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, যে গ্লাভসটা যদি পারেন, যদি গ্লাভস এক্সামিনেশন হলে থাকে তো ভালো, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গ্লাভসটা প্যাকেটে, অনেক ক্ষেত্রে অনেক বোর্ড এক্সামিনেশন বা অনেক এক্সামিনেশনে
আপনারা জানেন যে গ্লাভস থাকে না, সেক্ষেত্রে নিজেকে গ্লাভস নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আপনার গ্লাভসটা যেন অ্যারেঞ্জড ভাবে থাকে, ওয়েল অ্যারেঞ্জড ভাবে ছোট্ট একটা ফরম্যাটে থাকলে ভালো হয়। এছাড়া আপনার পেশেন্টের টাচ, পেইন সেন্সেশন এগুলো দেখার জন্য একটা টুথপিকটা বেটার, কারণ এটা শার্পলি পেনিট্রেট বা পারফোরেট করতে পারে না, কিন্তু এটাতে আপনি শার্প পেইনটা আপনি ইলিসিট করতে পারেন। সাথে একটা কটন বাড রাখলে টাচটা হয়ে যায়। টেম্পারেচার তো আপনি নিজের হাত থেকেই দেখবেন। সাথে একটা মেজারিং টেপের ক্ষেত্রে আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, আপনারা মেজারিং টেপটা টু লং মেজারিং টেপ ক্যারি করাটা অ্যাভয়েড করবেন। একটা মেজারিং টেপ আমি মনে করি 1 ফিট মেজারিং টেপ ইজ এনাফ। সেক্ষেত্রে কাট শর্ট ইয়োর টেপ এবং ওটাতেই আপনি একটা আলসার মেজার করা, একটা সোয়েলিং মেজার করার পারপাস আপনার সার্ভ হয়ে যাবে। তো এটা একটা। আর হচ্ছে যে টর্চ খুব জরুরি। সোয়েলিং এর ক্ষেত্রে বেশি জরুরি, আলসারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট নাও হতে পারে। তারপরেও আপনি যদি অনেক ক্ষেত্রে আলসারের আশেপাশের স্কিন গুলো ব্ল্যাকিশ ডিসকালারেশন নাকি গ্যাংগ্রিনাস স্কিন, এই টাইপের জিনিসে কিছু কনফিউশন থাকে, ডিসচার্জ আছে কি নেই এই টাইপের কনফিউশন থাকে, সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু টর্চটা থাকলে ইট লুকস গুড, ইট ফিলস লাইক আপনি আপনার এক্সামিনেশনটাকে কত সিরিয়াসলি বা কত সুন্দরভাবে গুছানো অর্গানাইজড ভাবে এক্সামিন করছেন সেটা রিপ্রেজেন্ট করে। তো খুব সংক্ষেপে হয়ে গেল আমাদের ইকুইপমেন্ট একটা, যেটা কিনা স্পেসিফিক ফর আলসার এক্সামিনেশন। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাব টাইম ম্যানেজমেন্ট অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা জানি যে পেশেন্টের সাথে র্যাপো বিল্ডিং, এবং যেটা বললাম, যেহেতু একটা পেশেন্টের অলরেডি আলসার আছে, হতে পারে সেটা পেইনলেস আলসার, হতে পারে এটা ট্রফিক আলসার, কিন্তু পেশেন্ট কিন্তু সবসময় চাবে যে ডক্টর আপনার বা মেডিকেল স্টুডেন্ট বা এক্সামিনি যেই থাকুক, সে তার তার আলসার বা তার ব্যথার প্রতি সেন্সিটিভ থাকুক। এবং এটা অবশ্যই আপনাকে বডি ল্যাঙ্গুয়েজে দেখাতে হবে। পেশেন্টকে টাচ করার আগে, পেশেন্টের সাথে কথা বলতে বলতে আপনাকে 1 to 2 টাইমস এটা এনশিওর করতে হবে যে ওনার ব্যথা আছে কিনা, এবং ওনাকে এটাও এনশিওর করতে হবে যে যদি ব্যথা থেকেও থাকে, আপনি সে ওনাকে এক্সট্রা পেইন বা এক্সট্রা সাফারিংস দেবেন না। এটা আপনাকে কিন্তু এটা করতে হবে। আপনি যদি 14তম এক্সামিনি হন, তাও আপনাকে করতে হবে। আপনি যদি ফার্স্ট এক্সামিনি হন, তাও আপনাকে করতে হবে। মনে রাখতে হবে আপনার এক্সামিনেশনটা শুধুমাত্র আপনি রেসপন্সিবল। এর আগের মানুষগুলো রেসপন্সিবিলিটি আপনি মানে আগের ওইটা ক্যারি করলে হবে না, যে এর আগে তো সবাই করে গেছে, আমিও তাহলে করে ফেলি। এই ধরনের মন মানসিকতা রাখলে পরে নিজের লস হবে। হ্যাঁ, আচ্ছা। আর আমরা জানি যেটা কিনা পেশেন্টের এক্সামিনেশন করতে হবে, পেশেন্টের এক্সামিনেশনের ফাইন্ডিংস গুলো প্রেজেন্ট করতে হবে, এবং পেশেন্টের টিচার আপনাকে কিছু ক্রস এক্সামিনেশন করবে, থ্যাংক করতে হবে, এবং পেশেন্টের যতদূর আপনি আনড্রেস করেছিলেন ততটুকু আবার রিড্রেস করতে হবে। রিড্রেস বা আনড্রেসের ক্ষেত্রে একটা কথা বলে ফেলি এর মধ্যেই, মনে রাখতে হবে যে আমাদের যে রুগী আলসারটা যেখানে থাকবে, সে ফর এক্সাম্পল এটা আমার হাত, তো আমার যদি আলসারটা এই জায়গাটায় থাকে, তো আলসারের ডিস্টাল এবং প্রক্সিমাল দুইটা জয়েন্ট এক্সপোজ করতে হবে। এটা হচ্ছে মিনিমাম এক্সপোজার এরিয়া। তাহলে যে কোনো একটা আলসার, সে ফর এখানে যদি একটা আলসার থাকে, তাহলে আমাকে এটা ডিস্টাল এবং প্রক্সিমাল আপ টু রিচ অনলি আলসার এক্সপোজ করলে চলবে না। ওকে, এটা গেল একটা পার্ট। এরপর যেটা হচ্ছে যে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে হ্যাঁ, তো রিড্রেস বা আনড্রেসের ক্ষেত্রে আমাদের কিন্তু যতটুকু আমি এক্সপোজ করেছিলাম ততটুকু আমাকে কি করতে হবে, আবার কাভার করে দিয়ে এসে পেশেন্টকে থ্যাংক করে এই পুরো প্রসিজিওরটা ম্যাক্সিমাম এক্সামিনেশনে 4 to 5 মিনিটস অ্যালাউ করা হয়। তাহলে আপনি অবশ্যই 5 মিনিট ধরে একটা আলসার এক্সামিন করবেন, এ ধরনের মন মানসিকতা রাখলে ইউ ল্যাক সামওয়্যার। আপনি এটাকে কিন্তু মিস হলো, বা আপনার পরীক্ষাটা কিন্তু পারফেক্ট হলো না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে আলসারের কমপ্লিট এক্সামিনেশনটা কমপ্লিট করতে হবে।
আলসারের এক্সামিনেশনে অ্যাকচুয়ালি অনেক বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই, কারণ আলসারের এক্সামিনেশনে কিছু রিলেটেড কোয়েশ্চেন্স এর পর ইনস্পেকশনটাই অনেক বড় পার্ট ক্যারি করে। ইনস্পেকশনে আপনি কতটুকু দেখলেন সেটা আপনার যদি প্র্যাকটিস থাকে তাহলে ইনস্পেকশন করে সেটাকে ফাইন্ডিংস গুলো বলে যাওয়া, হ্যাঁ, এইটা হচ্ছে আলসার এক্সামিনেশনের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর কিছু কিছু সাইড বাই সাইড কিছু এক্সামিনেশন আছে যেগুলো রিলেভেন্ট এক্সামিনেশন ফর দ্য স্পেসিফিক ডায়াগনোসিস বা আলসারের ইটিওলজিকে কনফার্ম করার জন্য আমরা করে থাকি। তো সেগুলো আমরা করে ফেলবো, বা অনেক ক্ষেত্রে টিচার হয়তো না করতে দিলে আমি বলবো যে আমি এগুলো করতে চাই। তো এই সময়টা আমার টোটাল টাইমটা যদি 5 মিনিট হয় তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাকে ফিনিশ করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি আমাকে ফিনিশ করতে হয় তাহলে আমাকে আগে আমার ব্রেইনে এগুলো গুছিয়ে রাখতে হবে। এটার জন্য একটাই মাত্র টিপস, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য আলসার থাকাটা জরুরি না, প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস থাকাটা জরুরি। দ্যাট মিনস আপনি একটা ডামি পেশেন্টকে ইমাজিনারি একটা আলসার দিয়ে, এবং আইডিয়াল পেশেন্ট আর কেউই না, আপনার ক্লোজ ফ্রেন্ড যে কিনা মেডিকেলে আপনার সাথে পড়াশোনা করেন, বা আপনার কোর্সমেট যিনি কিনা আপনার সাথে কন্টিনিউয়াস পড়াশোনা, বা আপনার স্টাডি পার্টনার। তো একটু করে স্টাডি পার্টনার যেহেতু ক্রিটিসাইজ করতে পারবে, সেহেতু আপনি অবশ্যই তার সাথে রিলেট করে পড়বেন। এবং আপনি যদি সার্জারির কোর্সে থাকেন, আপনি কিন্তু মেডিসিনের লোকের সাথে প্র্যাকটিস করবেন না। আপনি সার্জারির আপনার সাথে যে যিনি কোর্সে আছেন, আমি স্পেশালি পোস্ট গ্রাজুয়েটদের জন্য বলছি, তাহলে আপনার কিন্তু ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হবে। তো আগিয়ে যেতে চাচ্ছি সামনের দিকে মূল ইয়েতে। তো যেটা না বললেই নয়, আমরা জানি যে যে কোনো এক্সামিনেশনের মতো আলসারের এক্সামিনেশনে যে পারমিশনের ব্যাপার আছে, প্রাইভেসির ব্যাপার আছে। প্রাইভেসির ব্যাপার এজন্য হবে কারণ যদি একটা ফুড আলসার হয়, আপনাকে কিন্তু ইভেনচুয়ালি পেশেন্টের ইঙ্গুইনাল রিজন, ইঙ্গুইনাল লিম্ফ নোডের জন্য পালপেট করতে হবে। তারপরে ধরুন আপনার যদি ব্রেস্টে বা চেস্টে বা ব্যাকে যদি হয় তাহলে আপনাকে এক্সিলারি লিম্ফ নোডস গুলো পালপেট করতে হবে। সেই ক্ষেত্রে এগুলো মাথায় রেখে, যদি ফিমেল পেশেন্ট হয়, যদি কনজারভেটিভ পেশেন্ট হয়, বা যদি ম্যালিগনেন্ট আলসার দেখেই মনে হয় যে আমার লিম্ফ নোড তো দেখতেই হবে, তো স্যারকে বলবেন যে স্যার আমার কিন্তু ইঙ্গুইনাল রিজনটা লিম্ফ নোড পালপেট করতে হবে, আমি কি রুগীর প্রাইভেসিটা আগে এনশিওর করব? তো স্যার যদি বলেন যে না ঠিক আছে অসুবিধা নেই, করতে যখন হবে তখন হবে, তুমি এখন এক্সামিন করো, তো দেন হয়ে গেল। সবসময় মনে রাখবেন পরীক্ষায় আপনার বলাটা বা আপনি কোনটা চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। সবকিছু আপনি হয়তো করে দেখাতে পারবেন না, কিন্তু আপনি যদি এই ধাপগুলো টাচ করে যান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যেটা এক্সপোজারের ব্যাপারে আগেই বলে ফেললাম, আর সাথে কিছু রিলেভেন্ট কোয়েশ্চেন্স এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। রিলেভেন্ট কোয়েশ্চেন্স, ইফ উই কনসিডার দ্য রিলেভেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে আমার কিছু জিনিস খুব বেসিক না, যে কতদিন কোথায় সমস্যা এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। কোথায় সমস্যা জিজ্ঞেস করে আপনি যখন আলসারটা ইন্সপেক্ট করা শুরু করছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে সমস্যা যদি আপনি বলেন, আপনি হয়তো একটা এভিডেন্ট আলসার দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার পেশেন্টকে জিজ্ঞেস করলে পরে দেখা যেতে পারে সিমিলিয়ার আলসার উনি 2-3টা আলাদা আরো জায়গায় দেখাচ্ছেন। তখন আপনার এক্সামিনার আপনাকে বলবেন যে ঠিক আছে অসুবিধা নেই, আলসারগুলো থাকুক, তুমি এই আলসারটা এক্সামিন করো। দ্যাট ক্যারিজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। কতদিন ধরে, আমরা জানি যে ডিউরেশনের সাথে সরাসরি বিনাইন এবং ম্যালিগনেন্ট এবং ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ লাইক ক্রনিক ডিজিজেস লাইক টিউবারকুলোসিস, সিফিলিস, এগুলো সাধারণত কি ক্রনিক ডিজিজ, এবং ক্রনিক ডিজিজ ক্রনিক আলসার। আবার অনেক ক্ষেত্রে যে আপনার খুব অল্প সময়ে স্কার ছিল অনেকদিন ধরে, হঠাৎ করেই এটা একটা আলসারে কনভার্ট হয়েছে এবং দ্রুত বড় হয়েছে, বা আলসারের সাইজটা অনেকটা বড় কিন্তু ডিউরেশনটা হয়তো ইন মান্থসে উনি বলছেন, তাহলে কিন্তু আমরা সহজেই ধরে বুঝে ফেলতে পারি যে এটা একটু ম্যালিগনেন্সি বা একটা অ্যাগ্রেসিভ আলসারের লক্ষণ। এরপরে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে কিভাবে শুরু হলো বা কিভাবে হলো। এই কাজগুলো আমি আপনাদের সাজেস্ট করব যে যখন আপনি কোয়েশ্চেন করছেন, যেহেতু আমাদেরকেই থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, এই জন্য বারবার আমি প্র্যাকটিসের ওপরে জোর দিচ্ছি যে আপনি প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস করলে কি হবে, আপনি একই জিনিস খুব সুন্দর রিদমিক ওয়েতে বা ছন্দময় ওয়েতে সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আপনি যখন রুগীকে জিজ্ঞেস করলেন কোথায় সমস্যা, উনি দেখালেন একটা আলসার, তখন আপনি এক্সপোজ করতে করতে লুঙ্গিটা ঠিক করে হাঁটু পর্যন্ত উঠাতে উঠাতে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। কারণ উনাকে আপনি জিজ্ঞেস করবেন যে কিভাবে শুরু হলো, উনি হয়তো 5 বছর আগে থেকে হিস্ট্রি বলা শুরু করবেন, তো ওটাতে তো কিছু সময় ওয়েস্ট হবে। তো ইন দ্য মিন টাইম আপনি কিন্তু কাপড়টা গুছাতে থাকলেন, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল লিম্ব যদি হয়, যদি হাত হয় তাহলে এই হাতটার সাথে ওই হাতটাও একটু খুলে দেখতে শুরু করলেন, বা লোয়ার লিম্ব যদি হয় তাহলে ওইটার সাথে বাম্পা, ডান পায়ের প্রবলেম থাকলে বাম্পা কম্পেয়ার করে দেখা শুরু করলেন। এভাবে করে কিন্তু আপনি ইন্টারেক্টিভ ভাবে রুগীর সাইমালটেনিয়াসলি কাজ করতে থাকলে আপনার সময় বাঁচবে, রুগীর সাথে আপনার র্যাপও বিল্ড হবে, এবং আপনি আপনার ইনফরমেশন গুলো খুব সুন্দর করে নিতে পারবেন। কখনোই আলসারের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন নেওয়া ভোলা যাবে না। একটা হচ্ছে ডায়াবেটিস, এবং ডায়াবেটিস যেহেতু ইমিউন কম্প্রোমাইজড এর সাথে জড়িত, সাথে ডায়াবেটিস যদি না থাকে কিন্তু আপনার ডেফিনেটলি রুগীর ফেসিস চেহারা দেখে মনে হয় যে খুবই উইক, একজন ক্রনিক ইলনেসের রুগী, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি কোনো বিশেষ ওষুধ দীর্ঘদিন ধরে খান কিনা। কারণ আমরা জানি যেসব রুগীরা স্টেরয়েডস খান দীর্ঘদিন ধরে, যেমন রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্টসরা, কিডনি ডিজিজের পেশেন্টরা, তাদের কিন্তু মুখটা একটু পাফি ফোলা ফোলা হয়, ম্যালনারিশড হয় চেহারা, ফিগারের শরীরের মধ্যে প্রোটিন ম্যালনারিশড থাকে, সরি মাসেল গুলো অ্যাট্রফিড থাকে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, এবং এটা আবার ডামি দিয়ে হবে না, এটা আপনাকে একটু ওয়ার্ডে যেতে হবে, রুগীগুলো দেখতে হবে, তাহলে পরে আপনি এটা রিলেট করতে পারবেন। তো এটা একটা। আর অবশ্যই স্মোকিং বা টোবাকোর এক্সপোজারটা খুব জরুরি, কারণ আমরা জানি আলসারের একটা বড় গ্রুপ আছে ইস্কেমিক আলসার, এবং ইস্কেমিক আলসার বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে আমাদের কিন্তু স্মোকিং বা টোবাকো ইনটেক অথবা জর্দা, এই জিনিসগুলো আমাদের দেশে যেহেতু এগুলো খুবই কমন পাওয়া যায় হ্যাবিট, তো এটা আমাদেরকে রুল আউট করে যেতে হবে। ওকে, তারপরে একটু যদি আসি আলসারের এক্সামিনেশনস। এক্সামিনেশনস অফ আলসারের মধ্যে দুইটা ব্রড হেডিং, একটা হচ্ছে ইন্সপেকশন, আরেকটা হচ্ছে পালপেশন। অন্য পার্টগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে ইন্সপেকশনে অবশ্যই যে কটা ব্রড হেডিং বলেছি সেগুলো আমি যখন ইন্সপেক্ট করব, এর আগেও আমি বলেছিলাম আপনাদেরকে যে ইন্সপেকশনের ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট রোল হচ্ছে টু পারফর্ম, বা আপনি দেখাবেন, আপনি করে দেখানো, যে আপনি ইন্সপেক্ট করছেন সেটা যেন আপনার এক্সামিনার দেখে। হুম আপনি যখন আলসারটা আপনি দেখছেন, দেখছেন এভাবে দেখছেন, এবং পাশে আপনার সিমেট্রিক্যাল আরেকটা লিম্ব আছে, তো এটার সাথে এটাকে কম্পেয়ার করে দেখছেন। প্লিজ এটা আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে, আদারওয়াইজ এটা মিনস নাথিং। হ্যাঁ, আপনি যদি এটাকে পারফর্ম করে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ফায়দা হবে না। আচ্ছা, এটার পরে যেটা হচ্ছে যে আমরা জানি বেসিক ব্রড হেডলাইন হচ্ছে কয়েকটা, 5টা সাইট, 6টা সাইট, সাইজ, শেপ, ফ্লোর, এজ, সারাউন্ডিং, স্কিন। তো এগুলো। আর থাকলো আলসার প্রপার এক্সামিনেশন অফ দ্য আলসার প্রপার, প্যালপেট করে আমরা দেখব। এর সাথে এখানে একটা পয়েন্ট বাদ গেছে, সেখানে হচ্ছে যে যেটা আমরা বলতে চাই যে আলসার তো এক্সামিন আমি করবই, ইনস্পেক্ট করলাম, পালপেট করার পরে আলসারটাকে পালপেট করার সাথে সাথে, যেমন থাইরয়েডে বলেছিলাম শুধু থাইরয়েড এক্সামিন করলে হয় না, থাইরয়েডের আই এক্সামিন করতে হয় এবং লিম্ফ নোডস দেখতে হয়। আলসারের ক্ষেত্রেও সেম, আলসারের এক্সামিনেশনের সাথে আমাদের মনে রাখতে হবে, 3টা পার্ট হেভি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এর ভাস্কুলারিটি, এটা প্রক্সিমাল ভেসেলস গুলোর ভাস্কুলারিটি কেমন এবং ডিস্টাল ভেসেলস এর ভাস্কুলারিটি কেমন। ডিস্টাল ভাস্কুলারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থার্ড যেটা সেটা হচ্ছে যে সারাউন্ডিং জয়েন্ট,
বা করসপন্ডিং যে জয়েন্টটা, সেই জয়েন্টের মোবিলিটিটা আমাদেরকে দেখতে হবে। এই তিনটা জিনিস আমরা দেখব কিসে, আলসারে। এই তিনটা হচ্ছে যে মানে আদার দেন আলসার, এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, আলসারের ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি আপনাদের সবারই এটার কনসেপ্ট আছে। এরপরেও জাস্ট লাইক এ রিক্যাপিচুলেশন, অ্যাজ এ পার্ট অফ রিক্যাপিচুলেশন, যখন আমরা আলসার এক্সামিন করতে যাব অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে যে আলসারের মার্জিন কি, এজ কি, ফ্লোর বেস। মার্জিন, এজ, ফ্লোর, বেস। মার্জিন টা হলো যে যেইটা স্কিন, হেলদি স্কিন এবং আলসার, হেলদি স্কিন এবং আলসারের বর্ডার, এটা হচ্ছে মার্জিন। এটা জাস্ট আমরা নদীর ধারের রাস্তা, নদীর ধারে যে একটা রাস্তা থাকে, যেখানে এসে আমরা বলি যে চলো নদীতে বেড়াতে যাই, তো নদীর ধারের রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে দেখি যে পানি কত দূর উঠেছে নেমেছে, তাহলে নদীর ধারের রাস্তায় যেটা দাঁড়ালাম সেটা হচ্ছে আমার মার্জিন। এটার কোথাও এর সাথে কোনো নদীর লেনাদেনা নেই। এর পরে হচ্ছে যে একটা ঢাল থাকে, তাই না, পাড় থাকে। সেই পাড়ে অনেক সময় আমরা বসি, কখনো পানি উঠে একদম পাড় পর্যন্ত উঠে যায়, কখনো নেমে যায়। তাহলে পাড় যেটা, যেই জাংশনটা থেকে হেলদি স্কিন থেকে আলসার পর্যন্ত যে জাংশনটা থাকে, সেটা হচ্ছে কি আমার মানে ফ্লোর থেকে মার্জিন পর্যন্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে কি এজ। এটা হচ্ছে বলা হয় যে মোড অফ ইউনিয়ন অফ ফ্লোর টু দ্য মার্জিন। এরপর হচ্ছে যেটা কিনা আমাদের ফ্লোরটা হচ্ছে যেটা কিনা আমরা চোখে দেখি, আমরা চোখে যে আলসারের পার্টটা দেখি সেটা হচ্ছে আমাদের ফ্লোর, এবং যেটা আমরা পালপেট করে দেখি সেটা হচ্ছে মানে বেস। তো আমরা সবাই এটা জানি যে ফ্লোর, আমার ফ্লোরটা আমি পালপেট করে দেখতে পাবো না, আর এ বেসটা আমি ইনস্পেকশনে দেখতে পাবো না, উল্টা করে বললাম। আচ্ছা, এরপর যেটাতে আমরা এগিয়ে যাব সেটা হচ্ছে যে আসলে এজের কতগুলো টাইপ আছে। এরপরেই আমি কতগুলো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আহ, দেখাবো। হুম, তার আগে আমরা আমরা কয়েকটা জাস্ট টাইপস গুলো একটুখানি বলে দিই। অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট টাইপ অফ আলসার্স, আলসার্স এজ, আলসার গুলো কিন্তু ডিফারেন্ট টাইপ হয়, এবং আমরা যখন ইনস্পেকশনে ডেসক্রাইব করব তখন কিন্তু এই টার্মগুলো আমরা ইউজ করব। এবং এই টার্মগুলো যখন আমি ইউজ করব, সে আমি যখন বলবো যে আন্ডারমাইন্ড এজ, তখন কিন্তু আমি বুঝে ফেলবো, আমার টিচার বুঝে ফেলবে আমি আইদার টিউবারকুলোসিস অথবা একটা ট্রফি কালচারের দিকে ইঙ্গিত করছি। আবার যখন আমি বলবো পাঞ্চড আউট, তখন কিন্তু একটা নিউরোট্রফিক আলসার বা একটা সিফিলিটিক আলসারকে আমি ইঙ্গিত করছি। তাহলে ডেসক্রিপশনে বা রোল্ড এজ যেটা, সেটা অলমোস্ট অলওয়েজ বেজাল সেলের জন্যই আমরা ইউজ করি। তাহলে আমাদের যখন আমরা কথা বলবো বা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করব, সেটা কিন্তু আমাদের পারপাসফুলি ইউজ করতে হবে। ওকে, এরপর আসেন যে তো আমাদের এজ হতে পারে স্লোপিং। সাধারণত ম্যাক্সিমাম হিলিং আলসারে আমরা স্লোপিং এজ দেখতে পাই, যেটা কিনা নদীর ঢালের মতো আমরা বললাম উদাহরণ। আরেকটা হচ্ছে পাঞ্চড আউট, জাস্ট লাইক আমরা যখন ফাইলে কাগজ পাঞ্চ করি একসাথে এক লেভেলে এভাবে ডাইরেক্ট পাঞ্চ হয় একটা ব্যারেলের মতো। তাহলে ট্রফিক আলসার আমরা কিছু দেখাবো, সেটাতে আমরা কিন্তু এরকম পাঞ্চড আউট আউট দেখি। আর আন্ডারমাইনটা হলো যে আমার আলসারের মার্জিনটা এরকম, কিন্তু আমি বুঝতে পারছি যে ভেতরের দিকে কিছু সারফেস ঢোকানো আছে। তাহলে এটা হচ্ছে যে আন্ডারমাইন। রোলটা হচ্ছে জাস্ট উঁচু, জাস্ট উঁচু ঢিবি করা। ইঁদুরের গর্ত বা অনেক মাটির নিচে যারা গর্ত করে থাকে, ওদের ঠিক গর্তটার মুখে কিছুটা উঁচু একটা বর্ডার থাকে, সেইটাকে বলা হচ্ছে যে রোল্ড এজ। এজন্য ওই যে রডেন্ট আলসার বা আপনার হচ্ছে বেজাল সেল কার্সিনোমাতে কিন্তু আমরা এই রোল্ড এজটা পাই। আর ইভার্টেডটা তো ওই যে কলিফ্লাওয়ার লাইক, হ্যাঁ, ফুলকপি আমরা জানি ফুলকপির স্টকটা থাকে এরকম, আর ফুলকপিটা থাকে এভাবে, হ্যাঁ, বট গাছের মতো।
একটা গাছের ইয়ের মতো, তাহলে স্টকটা ছোট থাকে, মার্জিনটা বড় থাকে। তাহলে কলিফ্লাওয়ার লাইক ইভার্টেড এজ, এটা কিন্তু আমরা সাধারণত ম্যালিগন্যান্ট আলসারের ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, এক্সাম্পল যদি এখন আমরা একটা ইনস্পেকশনে যাই, ইনস্পেকশনে তাহলে আমাদের যেটা বলতে হবে, ইনস্পেকশনে আমাদের যেটা বলতে হবে, আমি একটা একটা করে পয়েন্টের ওপরে জোর দিতে চাই এক একটা এক্সাম্পলে। এখানে দেখুন একটা আলসার আছে, সেটা সাইটটা আপনি যত বেশি অ্যানাটমিক্যালি ডিটেইলসে বলবেন তত বেশি কিন্তু এটা অর্থবহ হয়। আপনি যদি বলেন দেয়ার ইজ অ্যান আলসার অ্যাট দ্য ব্যাক অফ দ্য বডি, তাহলে এটা ব্যাকে হতে পারে, বাটকে হতে পারে, লাম্বার রিজিয়নে হতে পারে। কিন্তু আপনি যদি বলেন ইট ইজ দেয়ার ইজ অ্যান আলসার ওভার দ্য স্যাক্রোকক্সিজিয়াল রিজন, তাহলে কিন্তু এটা অনেক বেশি অ্যানাটমিক্যালি ওয়েল ডিফাইন্ড। এবং স্যাক্রোকক্সিজিয়াল রিজনে কেন আলসার হবে, হইতে পারে রুগীটা বেড রিডেন, এবং এটা কিন্তু খুব সুন্দর করে প্রেশার সোরের দিকে আপনাকে নিয়ে আসলো। তাহলে বা আপনি যদি বলেন দেয়ার ইজ অ্যান আলসার ওভার দ্য ইস্টিয়াল টিউবারোসিটি, বা বা এরকম এরকম ভাবে মিডিয়াল ল্যাটারাল ম্যালিওলাস, এভাবে যদি আপনি স্পেসিফিক করে বলেন, কারণ এটা আপনি জানেন এটা আপনার বনি ল্যান্ডমার্ক, তো এভাবে যদি আপনি বনি ল্যান্ডমার্ককে স্পেসিফাই করে বলেন, তাহলে পরে কি আপনার ডিজিজটার দিকে আপনি চলে যাচ্ছেন। এটা গেল একটা। নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। যদি আলসার মাল্টিপল নাম্বার হয়, সেটাতে পেশেন্টের ইমিউন স্ট্যাটাস, পেশেন্টের মানে কজের এজেন্ট, মানে কজেটিভ বা ইটিওলজি কি, কেন আলসারটা হলো, সেটা অনেক বেশি প্রকাশ পায়। যেমন ইফ এ ক্যাকেটিক পেশেন্ট প্রেজেন্ট টু ইউ উইথ আ মাল্টিপল আলসার ওভার দ্য প্রেশার পয়েন্টস, তাহলে কি মনে হয় যে পেশেন্টটা ম্যালনারিশ, আন্ডার নিউট্রিশন, এবং জায়গায় জায়গায় ওনার আলসার হচ্ছে। তাহলে নাম্বারটাকে যদি আপনি এক্সপ্লোর করতে পারেন, নাম্বারটা উল্লেখ করবেন। এখানে আপনি দেখতে পারেন যে বড় করা সম্ভব, তাহলে এখানে যেটা ফ্লোরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গ্র্যানিউলেশনটা দেখেন খুবই পেল। আর এই 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 আলসারটা দেখেন, এইটার গ্র্যানিউলেশনটার কেমন চেহারা, এটা হলো ব্রাইট রেড গ্র্যানিউলেশন টিস্যু। তাহলে আপনার আলসার যখন আপনি দেখাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে আবার এটা দেখেন, এখানে গ্র্যানিউলেশন টিস্যু আছে উইথ সেরাস কালেকশন। তাহলে পরে আপনার এই ব্যাপারগুলোকে একটু মানে আইডেন্টিফাই করতে হবে যে কোনো জায়গায় আমার পেল গ্র্যানিউলেশন টিস্যু, কোনখানে আমি বলবো যে ব্রাইট রেড গ্র্যানিউলেশন টিস্যু, এরকম। আচ্ছা, আরেকটা জিনিস এই আলসারে আমি বুঝাইতে চাচ্ছি, আমি একটু বের হয়ে যাই এটা থেকে। এখানে যদি আলসারটাকে আমরা একটু জুম করে দেখি, তাহলে পরে আপনারা খেয়াল করবেন যে এই এই পার্টটায় যখন একটা আলসারের কেমন থাকে, আলসারের মার্জিন এখানে হচ্ছে হেলদি মার্জিন, সরি, সারাউন্ডিং স্কিনটা হেলদি, কিন্তু এখানে একটা ব্লুইশ বর্ডার আছে, তারপরে ভিতরের দিকে ইনার সাইডে একটা পিঙ্কিশ বর্ডার আছে। তো এই যে ব্লুইশ টু পিঙ্কিশ উইথ আ স্লোপিং এজ, এটা কি একটা হিলিং আলসারের একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। এবং মার্জিনের ক্ষেত্রে আমাদের বলবো যে আমরা মার্জিনের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ গুলো ইউজ করব, সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড মার্জিন, ইল ডিফাইন্ড মার্জিন, বা নট ওয়েল ডিফাইন্ড মার্জিন। মার্জিনটা রেগুলার অর ইররেগুলার, এটা বলবো। আর এইজের ক্ষেত্রে আমরা যেই টাইপস গুলো এক্ষুনি বলে আসলাম, সেই টাইপস গুলো বলবো। এখানে ক্ষেত্রে কি বলবো, স্লোপিং এজ। এবং হিলিং আলসারের এটা একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অফ দ্য এজেস, যেটা হলো এক সাইডে ব্লু, আর এক সাইডে মানে আউটার মার্জিনটায় ব্লু থাকবে, ব্লুইশ একটা এরিয়া থাকবে, ভিতরের দিক থেকে হালকা পেল হয়ে
পিঙ্কিশ একটা বর্ডার হবে। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, এখানে আমরা ফ্লোরে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ফ্লোরের টেন্ডনস থাকে না আমার, এক্সটেন্সর টেন্ডনস গুলো এক্সপোজড। হ্যাঁ, তাহলে এক্সপোজড, এবং এই টেন্ডনটা কি হেলদি টেন্ডন? না, এটা হেলদি টেন্ডন না, এটা এটা একটা ডাল হোয়াইট। এখানে কি ডেসক্রাইব করতে হবে? ডাল হোয়াইট বা পেল পেল বা লাস্টারলেস বা আনহেলদি টেন্ডন, এক্সপোজড ডাল হোয়াইট আনহেলদি এক্সটেন্সর টেন্ডনস। আপনাকে জয়েন্ট গুলো মুভ করে, এর পরবর্তীতে পালপেশনের সময় জয়েন্ট মুভ করে টেন্ডনটা ভায়াবল অর নট, এটা আপনাকে দেখতে হবে, যেটা মানে ইনট্যাক্ট আছে কিনা এগুলো দেখতে হবে, নাকি এটা শুধু স্লাফে পরিণত হয়েছে টেন্ডন গুলো ইয়ে হয়ে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আলসারের আপনার এখানেও আপনার মার্জিন এজটা স্লোপিং আছে, মার্জিনটা ওয়েল ডিফাইন্ড আছে, এবং ফ্লোরটা গ্র্যানুলেশন টিস্যু আছে। এখন এখানে যেহেতু আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, একটা প্রবলেম আছে, অনেক সময় এই টাইপের ছবিগুলোকে অফেন্সিভ বলে ফেসবুক ডিটেক্ট করে, এই জন্য আমাকে একটু ফাস্ট যেতে হচ্ছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এইখানে দেখুন মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, বাট দেয়ার ইজ ব্ল্যাকিশ ডিসকালারেশন এট দ্য মার্জিন। মার্জিন ওয়েল ডিফাইন্ড কিন্তু ব্ল্যাকিশ ডিসকালারেশন এট দ্য মার্জিন, এটা কি ইন্ডিকেট করে? এটা ইস্কিমিক আলসার ইন্ডিকেট করে। তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এবং খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু গ্রেড টো না, তার একটা সেকেন্ড টো, তার মানে হচ্ছে গ্রেড টু ইজ অলরেডি অ্যাম্পুটেড। তো আলসারের এক্সামিনেশনের সময় খুব খেয়াল রাখতে হবে, বিশেষ করে পায়ের যদি এক্সামিনেশন আপনি করেন, সব সময় খেয়াল করবেন যে স্পেশালি গ্রেড টু অ্যাম্পুটেড থাকলে তো আপনি সহজেই চোখে পড়বে, কিন্তু এক দুই সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইগুলোর মধ্যে একটা টো না অ্যাম্পুটেড থাকলে, পরীক্ষার সময় মানে ব্রেন ঠান্ডা না থাকলে পরে একটা টো যে অ্যাম্পুটেড এটা আপনি মিস করতে পারেন। এবং আমি আপনাদেরকে বলছি যে আলসারের এক্সামিনেশনের ক্ষেত্রে মনে রাখবেন, অ্যাকচুয়ালি আলসারের বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যেটা করতে হবে সেটা না ওই এক্সামিনেশন অফ আলসার বা ডেসক্রিপশন অফ দ্য আলসার, আলসারটাকে ডেসক্রাইব করতে হবে। ওই যে 6টা পয়েন্ট ধরে 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 আপনি যদি জাস্ট পয়েন্ট ধরে ধরে ডেসক্রাইব করে যান, তাহলে পরে আলসারের এক্সামিনেশনে না খুব অল্প ছোট্ট একটা পার্ট আমি আপনাদের খুব শীঘ্রই দেখাবো, খুব অল্প সামান্য অংশ থাকে, সেই অংশটুকু আপনি পারবেন। কিন্তু আপনি যদি মেটিকুলাসলি আলসারের 6টা পয়েন্ট ধরে, যে সাইট, এই অ্যানাটমিক্যাল সাইট বললেন, সাইজ সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রক্সিমেটলি এত ইন্টু এত বলে ফেললেন, তারপরে সেন্টিমিটারে একটু নিজের অ্যাজাম্পশনটা ডেভেলপ করবেন। যদি আপনি মেজারিং টেপ দিয়ে মাপতে চান, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, ডোন্ট টেক টু মাচ টাইম। এবং আপনি মেজারিং টেপ দিয়ে যদি মাপেনি, সেটা পালপেশনের সময়, আমি বলবো এক্ষুনি, পালপেশনের সময় যখন গ্লাভস পরবেন তখন মেজারিং টেপটা নিয়েবেন। আলসারকে পালপেট করার যে অংশে গ্লাভস পরার পরেই এগুলো হ্যান্ডেলিং করবেন। হ্যাঁ, আর পরীক্ষার সময় হাইজিনের সেন্সটা আপনার দেখানো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আপনার নেক্সটে আসছে। তারপরে আমাদের থেকে গেল এজ, মানে স্পেসিফিক্যালি মার্জিন, এজ, তারপরে আপনার ফ্লোর, এটা ডেসক্রাইব করা। ফ্লোরে আমরা কি কি ডেসক্রাইব করব? তাহলে ফ্লোরে আমরা ডেসক্রাইব করব নাম একটু, হ্যাঁ, ফ্লোরে আমরা ডেসক্রাইব করব আমরা কোনো এক্সপোজড বোনস দেখতে পাচ্ছি কিনা, ফ্লোরে আমি গ্র্যানুলেশন টিস্যু দেখলে সেটা হেলদি আর আনহেলদি, কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা, ডিসচার্জটা কেমন আছে, কোনো স্লাফ আছে কিনা বা ডেব্রিজ আছে কিনা, কোনো এভিডেন্ট টেন্ডন বা বোনস এক্সপোজড আছে কিনা। তো এই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে আমরা মেনশন করব ফ্লোরে। ঠিক আছে, যেমন এই আলসারটাতে দেখুন, আলসারটাতে আমার অবশ্যই এই আলসারটা ডিসক্রাইব করার পাশাপাশি আমার যে গ্রেড টুটা ব্ল্যাকিশ ডিসকালারেশন, কি বলে, অবভিয়াস অবভিয়াস ব্ল্যাকিশ ডিসকালারেশন অফ গ্রেড টু যেটা আছে সেটা কিন্তু আমাকে বলতে হবে, না হলে কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট ফাইন্ডিংস মিস হয়ে যাচ্ছে। এই হলো আমাদের আলসারের, ওকে, এটা আরেকটু দেখা যায়, সেটা হচ্ছে
এই আলসারটাতে আপনি ইনস্পেকশনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এজটা হচ্ছে আন্ডারমাইন্ড, রাইট? এজটা হচ্ছে আন্ডারমাইন্ড। এজে এখানে বোঝাই যাচ্ছে যে ভেতরের দিকে কিছুটা গর্ত করা। তার মানে হলো যে এই এই এজটা ভেতরের দিকে ঢোকানো। তাহলে এই আন্ডারমাইন্ড এজটা সাধারণত আমাদের টিউবারকুলোসিস থাকে, আবার প্রেশার আলসারেও পাওয়া যায়। আবার প্রেশার আলসার যদি টিউবারকুলোসিস সুপারএডেড থাকে তাহলেও হতে পারে। এই ধরনের ইনফেকশনে ভেতরের দিকে স্প্রেডিং ইনফেকশন থাকে, নেক্রোটাইজিং ফাসাইটিস থাকতে পারে, এবং এখানে সারাউন্ডিং স্কিনটা কিন্তু দেখেন ইনফ্লেম। তাহলে সারাউন্ডিং স্কিনটা ইনফ্লেম হতে পারে। সারাউন্ডিং স্কিন ওয়েল ডিফাইন্ড না, মানে কোনো ইনফ্লামেশন নাও থাকতে পারে। এখানে একটা স্ক্যালি, এখানে এই এই ডিস্টাল পার্ট অফ দ্য লেগে একটা স্ক্যালি স্কিন দেখা যাচ্ছে। এটা কি ইন্ডিকেট করে বলেন তো? এটা টিচাররা জিজ্ঞেস করতে পারে। এটা ইন্ডিকেট করে দ্য পেশেন্ট হ্যাড সেলুলাইটিস, তার একটা সফট টিস্যু ইনফেকশন ছিল হুইচ ইজ রিজলভিং। সফট টিস্যু ইনফেকশনটা শুকায় আসে বা সেলুলাইটিসটা রিজলভিং স্টেজে এরকম স্ক্যালিনেস দেখা যায়। তাহলে আপনাকে কিন্তু আই খুব সুন্দর করে ওই যে আলসারের যেটা আমরা শিখেছি ইগলস সরি সার্জনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ইগলস আই, আপনাকে সুন্দর করে ইনস্পেকশনের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো ফাইন্ডিংস বলে ফেলতে পারেন। এবং আমি আলসারের এই এক্সামিনেশনের ক্লাসটার সাথে আপনাদেরকে মানে সাথে সাথে আমি একটা পোস্ট ইনশাল্লাহ দেব, যেটাতে আমরা অনেকগুলো আলসারের ছবি শেয়ার করি। তাহলে আমাদের মনে হয় একটা ভালো এক্সারসাইজ হবে। আপনারা যারা আগ্রহী, যারা যে কটা ভালো লাগে সে কয়টাতে কমেন্ট সেকশনে একটু আলসারটা ডেসক্রাইব করবেন। এটা মনে হয় এটা একটা ভেরি গুড এক্সারসাইজ। আমি অন্য আরেকটা গ্রুপে আমরা এই এক্সারসাইজটা করেছি। ইট কামস আউট ভেরি এফেক্টিভ ফর দ্য স্টুডেন্টস। তো আমি জেনেসিসেও এটা করতে চাচ্ছি। তো আলসারের আমি কতগুলো ছবি শেয়ার করব, সেগুলোতে আপনারা কমেন্ট সেকশনে বলবেন এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো ধরনের টুকটাক ফল্টস থাকে বা কোনো ফ্লস থাকে সেটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ এটা ডিসকাশন করব। আচ্ছা, এটা গেল আমাদের কি এক্সামিনেশনের পার্টটা। এক্সামিনেশনের আলসারের এক্সামিনেশনের ইনস্পেকশন পার্টটা। ইনস্পেকশন পার্টের পরে আমি যে পার্টটার সাথে আপনাদের সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে পালপেশন। চলেন আমরা আলসারের পালপেশনের একটা ভিডিও, আলসার এক্সামিনেশনের এই পার্টিকুলার ভিডিওটা অনেক পুরানো, কিন্তু এটা খুব আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই কোনো একটা মেডিকেল কলেজ থেকে আপনার পপুলার একটা ভিডিও, যেটা কিনা খুব এফেক্টিভ। আমি মনে করি সব সার্জারি স্টুডেন্টদের এটা দেখা উচিত। আমি ইনশাল্লাহ ইউটিউবের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে যেটা হচ্ছে যে আমরা পালপেশনে অ্যাকচুয়ালি কি করি। পালপেশনে আমি আগেও বলেছিলাম যে আমাদের আলসার এক্সামিনেশন, আলসার প্রপারটা এক্সামিন করতে হবে এবং সেটাতে আমাদের কি করতে হবে, সারাউন্ডিং স্কিনে আমাদের দুইটা কাজ আছে। যে কোনো এক্সামিনেশন অফ সার্জারিতে আমাদের দুইটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যে টেম্পারেচার অ্যান্ড টেন্ডারনেস। টেম্পারেচার অ্যান্ড টেন্ডারনেস এই কাজ দুইটা আমরা করব উইদাউট গ্লাভস। গ্লাভস ছাড়া আমরা প্রথমে টেম্পারেচারটা দেখব, কম্পেয়ারিং উইথ আ হেলদি সাইড, এবং সারাউন্ডিং স্কিন দিয়ে দেখব, কারণ আলসারটা তো ভেতরে আমি হাত দেব না। সারাউন্ডিং স্কিনে টেম্পারেচারটা দেখব আর পেশেন্টকে আলসারটা পালপেট করে একটু টেন্ডারনেসটা বলবো। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে যে আলসার প্রপারে এজ আসলে আমি একটু পালপেট করে দেখব যে এজটা টেন্ডারনেস আছে কিনা, এবং এজটা সফট নাকি ফ্রাজাইল নাকি হার্ড, এই টাইপের একটা জিনিস আমি দেখতে পারি। ফ্লোরটা আমি দেখব, যেই স্লাফ বা ম্যাটেরিয়ালস গুলো আমি দেখছি চোখে সেটা আসলে এটা জাস্ট সুপারফিশিয়াল নাকি এটা থিকলি অ্যাটাচ টু দ্য আলসার।
আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেস। বেসটা আমরা যেভাবে সোয়েলিং এ মোবিলিটি দেখি সেভাবে আমরা বেসটা মুভ করে দেখব। এই দুইটা কাজ হচ্ছে যে মেইনলি আমার আলসার প্রপার। মনে রাখতে হবে আলসারের পালপেশনে আলসার প্রপার ছাড়াও আমাদের বড় তিনটা কাজ আছে। সেটা হচ্ছে এক, রিজিওনাল লিম্ফ নোডস, নাম্বার টু ডিস্টাল ভ্যাসকুলারিটি, এবং থার্ড হচ্ছে যে সারাউন্ডিং জয়েন্টস। আচ্ছা, এখানে আমরা এটা দেখব। হ্যাঁ, দেখুন টেম্পারেচার দেখা হচ্ছে সারাউন্ডিং স্কিনের সাথে আমি কম্পেয়ার করে দেখলাম। আচ্ছা, এরপরে তো এরপরে আমি, হ্যাঁ, এখানে আমি একটা জিনিস একটু মিস করেছি, সেটা হলো টেম্পারেচার টেন্ডারনেস দেখার পর আমাদের গ্লাভস পরতে হবে। যেহেতু এক্সামিনেশন আমি একটা হাত দিয়েই করব, খুব সময় যদি সংক্ষেপ থাকে চট করে একটা গ্লাভস পরে ফেললাম। দুই হাতে গ্লাভস পরেন, কোনো অসুবিধা নাই, তবে দুই হাতে গ্লাভস পরতে পরতে আননেসেসারি টাইম ওয়েস্ট করবেন না, ঠিক আছে? আর হচ্ছে গ্লাভস পরে যখন গ্লাভসের কাজ শেষ হবে তখন গ্লাভস খুলে যেখানে সেখানে কাইন্ডলি গ্লাভসটা রাখবেন না। গ্লাভসটাকে অবশ্যই কোনো ডাস্টবিন কিংবা কোনো ময়লা ফেলার বিনের মধ্যে ফেলবেন। রুগীর বিছানার ওপর, রুগীর পাশে বা আপনার পকেটে এভাবে গ্লাভস রাখবেন না। এটাতে খুব বাজে ইমপ্রেশন ক্যারি করে, আপনি পাজেলড হয়ে গিয়েছেন এটা প্রকাশ পায়। এগুলো প্রত্যেকটা পার্টি প্র্যাকটিস করার বিষয়, এগুলো প্র্যাকটিস করলে পরে আমাদের এই ভুলগুলো হবে না। জি, তো আমরা যেটা বলছিলাম যে আলসারের এজটা আমরা পালপেট করব, এবং এইটাতে আমরা যাব না, সফট ফার্ম হার্ডে যাব না, আমরা ফ্লোরটা দেখব। ফ্লোরটা অবশ্যই দেখব। ফ্লোর থেকে ব্লিডিং, আমি বললাম, আমি আগেও বলেছি ফেসবুকের অফেন্সিভ ইয়ের জন্য অনেক সময় ব্লক করে দেয়, সেটা অ্যাভয়েড করার জন্য আমি আগের ছবিটা অ্যাভয়েড করেছি। আমরা অবশ্যই ফ্লোরে দেখব। ফ্লোরে টাচ অন, ব্লিড অন টাচ, এটা হচ্ছে হেলদি গ্র্যানুলেশন টিস্যুর একটা ক্রাইটেরিয়া। এবং আগে যে ছবিটা আমি জাস্ট এক ঝলক দেখিয়েছি যে ব্লিডিং হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার হলো হেলদি গ্র্যানুলেশন টিস্যু আছে। তো ব্লিডস অন টাচ সামান্য আমি দেখতেও পারি, নাও দেখতে পারি। যদি দেখি তা আমি পেশেন্টকে ব্যথা দেব না, এটা ইম্পর্টেন্ট। সো আলসারের আসলে এক্সামিনেশন অফ আলসারে পালপেশনের রোলটা খুব কম, কারণ পেশেন্ট অনেক সময় ব্যথা না পেলেও আহ করে ওঠে, এবং যদি কিনা পেশেন্ট আমার ব্যথায় আহ করে ওঠে তাহলে কিন্তু ইট ক্যারিজ এ ভেরি ব্যাড পয়েন্ট। তো যদি ছোট্ট আলসার হয় তাহলে বেসটা আমরা এভাবে প্যালপেট করতে পারি মুভমেন্ট করে, হ্যাঁ। কিন্তু যদি বড় আলসার হয় তাহলে সেভাবে পারবো না, সেক্ষেত্রে আমার আলসারের ওপরেই পালপেট করতে হবে বেসটা। বেসটা আমি কি দেখব, বেজের তলায় যদি ইডিমেটাস ফ্লুইড থাকে, ইনডিউরেটেড হয়, তাহলে চাপ দিলে পরে বসে বসে যাবে এবং থিক ফিলিং হবে। তো আমরা বলি আলসারের বেসটা ইনডিউরেটেড, নট ইনডিউরেটেড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা মোবিলিটি দেখছি। মোবিলিটি এই জন্য দেখছি যে আন্ডারলাইং স্কিনের সাথে, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে, যেহেতু এইখানে মোবিলিটিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ম্যালিগনেন্ট আলসারের ক্ষেত্রে। দেখেন উনি ওই যে হাত টট করে পেক মেজরটা যখন টট করছে তখন কিন্তু আলসারটা মুভ করছে না। ইট ইন্ডিকেটস যেটা পেক মেজর পর্যন্ত আলসারটা ফিক্সড হয়ে গেল। এরপরে আমরা চলে যাই, এই যে এক্সামিনেশন গুলো গেল, এটা কিন্তু আমার আলসার এক্সামিনেশন হয়ে গেল। এরপর আপনি গ্লাভসটা আস্তে করে খুলে যে কোনো একটা বিনে ফেলবেন এবং এগিয়ে যাবেন। তখন আপনি পেশেন্টকে এক্সপোজ করবেন বা এক্সপ্লেইন করবেন যে আপনার যদি হাতে হয় তাহলে এক্সিলা, যদি মাথায় ফেসের ঘাড়ে হয় তাহলে নেক, সার্ভাইকাল লিম্ফ নোডস, যদি পেটে হয় আসলে এক্সামিনেশনে, আর লোয়ার অ্যাবডোমিন আম্বিলিকাসের নিচে হয় তাহলে হলো গ্রয়েনে, এবং বা লোয়ার লিম্ব হয় তাহলে আমি ইঙ্গুইনাল লিম্ফ নোডস পালপেট করব। রুগীকে বলতে হবে আপনার পরীক্ষা, আমি আরো কিছু জিনিস পরীক্ষা করতে চাই, আপনার কুচকিতে বা বগলে বা গলায় আমি একটু দেখব, এটা বলবেন। রুগী আপনার স্যার যদি আপনাকে অ্যালাউ করে তাহলে এক্সিলারি লিম্ফ নোডস বা এগুলো করসপন্ডিং লিম্ফ নোডস গুলো পালপেট করবেন। যদি টিচার অ্যালাউ বলে যে প্রয়োজন নেই তাহলে অ্যাভয়েড করবেন। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিস্টাল ভেনাস স্ট্যাটাস।
বা সরি ডিস্টাল আর্টেরিয়াল স্ট্যাটাস। এখানে দুইটা ব্যাপার আছে। যদি আমি ভাস্কুলারিটি দেখতে চাই, আচ্ছা এখানে ফার্স্টে আমরা টাইম কতটুকু আছে, আচ্ছা লিম্ফ নোডস গুলো পালপেট করব, লিম্ফ নোডস গুলো পালপেট করব এবং লিম্ফ নোড যদি হার্ড ডিসক্রিট হয় আমরা জানি ম্যালিগনেন্সির দিকে যাবে, যদি সফট টেন্ডার হয় ইনফেকশন, বা নন টেন্ডার কিন্তু ম্যাটেড হয় তাহলে টিউবারকুলোসিস ইন্ডিকেট করে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ভাস্কুলারিটির দিকে একটু খেয়াল করব। যদি আমার আলসার, আমরা যদি যদি অনলি আমি যদি প্রক্সিমাল এবং ডিস্টাল জয়েন্টস গুলো এক্সপোজ করি তাহলে কিন্তু আমি এটা পাবো। আদারওয়াইজ লুঙ্গির নিচে বা যা শাড়ির নিচে যদি থাকে আমরা জানতেও পারবো না এখানে ভেরিকোজ ভেইন ছিল, তাহলে এটার ভেনাস আলসারের দিকে যায়, এটা আমার জানা হবে না। যদি ওপরে ভেরিকোজ ভেইন থাকে তাহলে আমরা কি বুঝবো যে আমার ভেনাস আলসার হতে পারে। আচ্ছা, এরপর এগিয়ে যাই। এরপরে আমার অবশ্যই ইস্কিমিক আলসারের ক্ষেত্রে ডিস্টাল ভাস্কুলারিটি দেখতে হবে, ডিস্টাল আর্টেরিয়াল পালস দেখতে হবে, আর্টেরিয়া ডরসালিস পেডিস, এই পালসেশনটা দেখা খুব জরুরি। হ্যাঁ, অনেক টিচারের এটা খুব পছন্দের একটা জিনিস এবং এগুলো দেখতে হয়, টিচাররা পছন্দ করেন। এছাড়া যদি ট্রফিক আলসার হয় অবশ্যই আপনাকে কিছুটা হলেও নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখাতে হবে। খুব সুপারফিশিয়াল করেন, জাস্ট টাচের জন্য একটু কটন বাড ইউজ করেন, আর পেইনের জন্য একটু আপনি ইয়ে করবেন, না হলে টুথপিক ইউজ করবেন, খুব সিম্পল রুগীকে এগুলো খুব সিম্পল রাখবেন। আপনি এটা এক্সামিনেশন করছেন এটা ইম্পর্টেন্ট, কিভাবে করছেন কত ডিটেলসে করছেন এটা ইম্পর্টেন্ট না। আপনি পেশেন্টকে তার হাতে টুথপিক দিয়ে একটা গুঁতো দিয়ে দেখাবেন, বলবেন যে আপনি এভাবে কি ব্যথা পেলেন, তখন উনি বলবেন যে হ্যাঁ সামান্য ব্যথা পাচ্ছি। ঠিক এরকমই ব্যথা আমি আপনার দুই পায়ে দেব, কম্পেয়ার করে দুইটা আলসার এবং একটা হেলদি কম্পেয়ারেবল সাইটের সাথে আপনি একবার একবার দুইবার 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 তিনবার তিনবার থ্রি টাইমস এভাবে কম্পেয়ার করে দেখেন, ডান। আপনি এটা এক্সামিন করেছেন, এটা ইম্পর্টেন্ট, আপনার মাথায় এটা আছে সেটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনি ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা কিন্তু কনফার্ম করতে পারবেন। সো এটা নিয়ে অনেক বেশি এক্সামিনেশন, ডিটেল এক্সামিনেশন মেডিসিনে দরকার, সার্জারিতে দরকার নেই। আর বললাম যেটা সেটা হচ্ছে যে সারাউন্ডিং জয়েন্ট ইনভলভমেন্ট, আলসারে যদি আপনার জয়েন্টের ইনভলভমেন্ট থাকে, যেমন এই ধরনের আলসার নিয়ার দ্য অ্যাঙ্কেল, এরকম একটা আলসারে অবশ্যই আপনাকে জয়েন্টটা মুভ করতে দেখতে হবে। আলসারটা আমার বোনসকে এক্সপোজ করেছে কিনা, বোনসের জয়েন্টসকে ইনভলভ করেছে কিনা, তাহলে আমি যখন আলসার এক্সিশন করব তখন কিনা আমি কি পাবো, যখন আমি আলসারটাকে এক্সিশন করব বা আলসারের ট্রিটমেন্ট করব তখন যদি জয়েন্ট এক্সপোজড হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, যদি না হয় তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট, এটা যদি আর্থারাইটিস হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, না হলে আলাদা। তাহলে এই হচ্ছে আমাদের আলসারের এক্সামিনেশন, এবং এটা না কমপ্লিট আলসারের এক্সামিনেশন। এগুলো করার পরে আপনি ওই যে বললাম ইনস্পেকশনের ফাইন্ডিং এর সাথে পালপেশনে জাস্ট বলবেন যে বেজ ইনডিউরেটেড, বা বলবেন যে টেন্ডারনেস, টেম্পারেচার রেইজ, সাথে বলবেন যে লিম্ফ নোড পালপেবল অর নট পালপেবল। যদি পালপেবল এবং ডেসক্রিপশন অনুসারে তাহলে আপনি আপনার ডায়াগনোসিসটা কি হবে, যে এরকম আলসার মেবি ইস্কিমিক আলসার, কারণ কি আমি আর্টারিয়া ডরসালিস পাইনি, হয়তো টিউবারকুলার আলসার, কারণ আলসারের সাথে আমি লিম্ফ নোড গুলো ম্যাটেড পাইছি, তারপরে ইনফেক্টিভ আলসার হতে পারে। তাহলে এভাবে করে আপনি তাহলে আলসারের সাথে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন যেটা তার ডায়াগনোসিসের দিকে যায়। আমার মনে হয় আলসারের যতটুকু কাভার করা সম্ভব, বা যেগুলো খুব ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্টস যেগুলো কমনলি আমরা পরীক্ষার হলে ভুল করে আসি, সেটা কিছুটা হলেও আমি হাইলাইট করার চেষ্টা করেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আসলে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্টুডেন্টদের জন্য বলছি, আপনাদের ভেতরে আমি দেখেছি যে একটা ভীতি কাজ করে আলসার এক্সামিনেশন পরীক্ষার হলে পড়লে, তখন মনে হয় যে আমাকে তো অনেক স্টুডেন্টরা এসে বলে ম্যাডাম আমি তো কিচ্ছু পারি না, একটু স্যারদেরকে খেয়াল করেন যেন আমাকে এইটা অ্যাভয়েড করা যায়। মনে রাখবেন পরীক্ষার হলে পরীক্ষার শর্ট কেস বা যেই কেসটা যত কঠিন সেটা আপনি জাস্ট মেটিকুলাসলি যাবেন, সেটা আরো তত সহজে আপনি পারফর্ম করতে পারবেন, জাস্ট মেটিকুলাসলি থাকবেন। এবং আপনি
ইন্সপেকশনে যা দেখার দরকার, পালপেশনে যা দেখার দরকার, হতে পারে আপনি কিছু পয়েন্ট বেশি বলবেন, কিছু পয়েন্ট কম বলবেন, কিন্তু আপনি মেটিকুলাসলি যদি থাকেন ইউ উইল গো থ্রু দ্য এক্সামিনেশন। সবাইকে পরীক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে সব ধরনের হার্ডেল যাতে আপনারা স্মুথলি ক্রস করতে পারেন, সুন্দরভাবে আপনাদের প্রিপারেশন গুলো নিতে পারেন, সেই ক্ষেত্রে যদি আমি কিছু রোল প্লে করতে পারি, কিছু হেল্প করতে পারি, সেটার জন্য আমি খুবই নিজেকে সার্থক মনে করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মনে হয় আজকে ক্লাসটা এখানেই শেষ করে দেই। যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবেন কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব আপনাদের সাথে ইন্টারাক্ট করতে, ডিসকাস করতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।